where to stop, কোথায় থামতে হবে জীবনে, সেটি যেন আমাদের এই মূল্যবোধটা বুঝিয়ে দেয়। আর হুঁশটাকে, হুজ ডিসক্রিমিনেটিং ফ্যাকাল্টিজ কেপ্ট ব্রাইট, অর্থাৎ কোনটা যার এই বিচার বুদ্ধি থাকবে, কোনটা ঠিক কোনটা বেঠিক, এই হচ্ছে মানুষ, যার মান আছে এবং হুঁশ আছে। তাই তার কাছে তিনি কি বলছেন, কি অসাধারণভাবে বলছেন ধম্মপদে, বলছেন নাহি বেরে না বেরানি সম্বন্ধী না কুদাচনা অক্কোধে না জিনে কোধম অসাধুম সাধু না জিনে। বলছেন খুব রাগ হয়েছে, আপনিও যদি রাগ করেন তা কি হবে? অক্কোধে না জিনে কোধম, ক্রোধকে কি করে জয় করবেন? অক্রোধ দিয়ে। অসাধুম সাধু না জিনে, যেখানে দেখবেন সাধুতা নেই অর্থাৎ ডিসঅনেস্টি আছে, সেটা কি দিয়ে জয় করা যায়? অনেস্টি দিয়েই জয় করা যায়। কারণ ডিসঅনেস্টিকে কখনো ডিসঅনেস্টি দিয়ে জয় করা যায় না, ডিসঅনেস্টিকে অনেস্টি দিয়ে। একদম জীবনের মূল্যবোধ যা আছে ঠিক সেরকম। আবারও রবীন্দ্রনাথের কথায় বলি, যশোদানবীর তিনি হচ্ছেন করুণা ঘন, তার তিনি প্রত্যেক মুহূর্তে করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য, অর্থাৎ যেখানে মানুষের মধ্যে শান্তি থাকবে, ভেদাভেদ থাকবে না। যে কারণে আপনারা দেখছেন, বারবার একটু আগেও শুনলেন, আমরা ভারতবর্ষ অত্যন্ত শান্তিপ্রিয় দেশ। ভারতবর্ষের ইতিহাসে কখনো দেখবেন না ভারত কারোর উপর আক্রমণ করেছেন। কিন্তু আক্রমণ করছেন না তার মানে তো এই নয় যে প্রতিরোধ করবে না, তুমি দিনের পর দিন আমাকে মেরে যাবে আর আমি চুপ করে বসে শুনবো, সেটা তো কাপুরুষের লক্ষণ। ভারতবর্ষ তো কাপুরুষের দেশ নয়, বীরের দেশ। বীর বলেই ক্ষমা করতে পারে। তাই বুদ্ধদেব শান্তির বাণী শিখিয়েছেন। নিশ্চয়ই সেই শান্তি ভারতবর্ষ চিরকাল আছে, ছিল, থাকবে। কিন্তু কেউ যেন মনে করে না, দয়াটাকে দুর্বলতা যেন কেউ না ভাবে। ভগবান বুদ্ধের কাছে সকলের জন্য আমি কৃপা প্রার্থনা করি। ভালো থাকবেন, নমস্কার। সাধু 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 মহারাজজি, আপনার মূল্যবান আলোচনায় আমরা ঋদ্ধ হলাম। বেনুবন বুদ্ধবিহার ত্রিপুরার স্বনামধন্য মহামান্য মহারাজা বীর বিক্রম কিশোর মাণক্য বাহাদুর কর্তৃক নির্মিত। এই বৌদ্ধবিহার যখন প্রতিষ্ঠিত হয়, সেই প্রতিষ্ঠান কাল থেকে বৌদ্ধ ধর্ম সেবাদান করে আসছেন শতবর্ষ ছুঁই ছুঁই দুইজন প্রবীণ উপাসক, শ্রী শ্রোতরঞ্জন খিসা এবং শ্রী হৃদয়কান্ত বড়ুয়া। আজকে এই মহতি দিনে আমাদের আজকের চিফ গেস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর মহোদয়ের হাত দিয়ে সম্মাননা প্রদান করা হবে উক্ত দুইজন প্রবীণ উপাসক মহোদয়কে। শ্রীযুক্ত শ্রোতরঞ্জন খিসা এবং শ্রীযুক্ত হৃদয়কান্ত বড়ুয়া। এই বেনুবন বৌদ্ধবিহার প্রতিষ্ঠাকাল থেকে ওনারা বৌদ্ধ ধর্মকে নিয়ে সেবাদান করে আসছেন। এই শতবর্ষ ছুঁই ছুঁই দুই প্রবীণ উপাসক বৃন্দ দ্বয়কে আজকে মাননীয় চিফ গেস্ট মুখ্য অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে সম্মাননা প্রদান। আজকে বৌদ্ধ ধর্মসেবা প্রদান করার দুইজন প্রবীণ উপাসক দ্বয়কে শ্রী শ্রোতরঞ্জন খিসা এবং শ্রী হৃদয়কান্ত বড়ুয়া মহোদয়কে সম্মাননা প্রদান করেছেন মাননীয় ত্রিপুরার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়।
বুদ্ধ পূর্ণিমা উদযাপন 2025-কে কেন্দ্র করে দুদিন ধরে অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে গতকাল ছিল একটি বসে আঁকো প্রতিযোগিতা। এখানে 3টি গ্রুপের শিশুরা বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আমি যারা বিজয়ী হয়েছে 3টা গ্রুপের তাদের নাম ঘোষণা করছি। তোমরা অতি সত্বর মঞ্চের সামনে চলে আসো। গ্রুপ এ যারা বিজয়ী হয়েছে, প্রথম হয়েছে স্পৃহা কর। গ্রুপ এ প্রথম হয়েছে স্পৃহা কর, তুমি সামনে মঞ্চের সামনে চলে এসো। দ্বিতীয় হয়েছে নিত্যাশ্রী দত্তা, তৃতীয় হয়েছে বিদিশা দাশগুপ্ত। তোমরা যারা এখানে যদি থেকে থাকো মঞ্চের সামনে চলে এসো। আজকে আমাদের প্রধান অতিথি, মুখ্য অতিথি তোমাদেরকে প্রাইজ পুরস্কার বিতরণ করবেন। তুমি সামনে দাঁড়িয়ে পড়ো, মঞ্চে তুলে দিন। গ্রুপ এ শিপ্রা কর, স্পৃহা কর, দ্বিতীয় হয়েছে নিত্যশ্রী দত্ত, তৃতীয় হয়েছে বিদিশা দাশগুপ্ত। আমি পরপর বলছি। গ্রুপ বি প্রথম হয়েছে অনয় দেবনাথ, দ্বিতীয় হয়েছে দীপ্তাংশু ঘোষ, তৃতীয় হয়েছে মন্টি চাকমা। গ্রুপ সি আমি যাদের নাম বলছি তোমরা যদি এখান থেকে থাকো মঞ্চের সামনে চলে এসো। প্রথম হয়েছে আনৌখী দেব, দ্বিতীয় হয়েছে মোহিত সরকার, তৃতীয় হয়েছে শ্রুহাসী আচার্য। প্রথম হয়েছে আনৌখী দেব, দ্বিতীয় হয়েছে মোহিত সরকার, তৃতীয় হয়েছে শ্রুহাসী আচার্য। গ্রুপ সি নিত্যাশ্রী, গ্রুপ এ দ্বিতীয় স্থান অধিকারী নিত্যাশ্রী দত্ত। প্রথম হয়েছে স্পৃহা কর। স্পৃহা আসেনি, তাহলে আমরা দ্বিতীয় জনকে দিচ্ছি নিত্যাশ্রী দত্তা। বাবা তোমার নাম কি? বিদিশা। তৃতীয় হয়েছে বিদিশা, তুমি পরপর থাকো। গ্রুপ বিতে অনয় দেবনাথ এসছো, অনয় দেবনাথ এসছো। কোথায়? এখানে থাকো, এখানে যাও বাবা, সামনে যাও। গ্রুপ এ দ্বিতীয় হয়েছে নিত্যাশ্রী দত্ত, তৃতীয় হয়েছে বিদিশা দাশগুপ্ত। বিদিশা দাশগুপ্ত। গ্রুপ এ তৃতীয় স্থান, থার্ড পজিশন হয়েছে বিদিশা দাশগুপ্তা। বাবা তুমি রেডি থাকো, যাও। গ্রুপ বি অনয় দেবনাথ, তারপরে যাও দীপ্তাংশু ঘোষ, উপরে যাও। তৃতীয় মন্টি চাকমা। বাবা তুমি এখানে যাও, এদিকে যাও। বন্ধ করেন, বন্ধ করেন।
দীপ্তাংশু ঘোষ। বাবা তুমি চলে যাও, এদিকে চলে যাও, আগে এদিকে যাও। তোমরা শুধু গিয়ে প্রণাম করে এসো। যে কোনো একটা দেনা আছে, हाथ में चेंज करो, আরে যে কোনো একটা দেনা আছে। हाथ में चेंज करो। তুই যা, কোনটি চাকমা যাও। বাবা বাবা তুমি নেমে যাও। প্রথম হয়েছে অনয় দেবনাথ, বি গ্রুপ। প্রথম হয়েছে অনয় দেবনাথ, তৃতীয় হয়েছে মন্টি চাকমা, দ্বিতীয় হয়েছে দীপ্তাংশু ঘোষ। दिवांशु घोष आगे है। दिवांशु घोष एक नहीं आसो। वेरी गुड पिक्चर ऑफ बुद्धा। থ্যাংক ইউ স্যার। এখন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা, ওনার মূল্যবান আলোচনা রাখবেন। এখন আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। জুজু, আজকে এখানে বেনুবন বুদ্ধ বিহার কুঞ্জবনে যে 2569তম বুদ্ধ জয়ন্তী উৎসব পালন করা হচ্ছে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন মহারাজ সেক্রেটারি রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ নগর আগরতলার, যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, স্বামী শুভকারানন্দজি মহারাজ। এখানে উপস্থিত আছেন শ্রী উত্তম কুমার চাকমা, সেক্রেটারি গভর্নর অফ ত্রিপুরা, এবং উনিও ওনার মূল্যবান আমাদের বক্তব্য আমাদের সামনে রেখেছেন। উপস্থিত ডক্টর বিশাল কুমার, ডিএম অ্যান্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা, ভেনারেবল দম্বানুকা ডাইরেক্টর মহাবুদ্ধি অল ত্রিপুরা ব্রাঞ্চ, এবং বেন ডক্টর ধম্মাপিয়া, ফাউন্ডার অ্যান্ড চ্যান্সেলর অফ ধম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, সাবরুম, সাউথ ত্রিপুরা। এখানে ভেনারেবল কেমাছাড়া, চিফ অ্যাবট বেনুবন বুদ্ধবিহার আগরতলার, এবং আমার সামনে বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত আছেন, পুণ্যার্থীগণ এখানে উপস্থিত, এবং ম্যানেজমেন্ট কমিটির যারা সদস্যরা আছেন, এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আজকে এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটু আগে আমাদের পূর্ববর্তী বক্তারা বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন। আমরা সবাই জানি যে বুদ্ধ পূর্ণিমা বা এই যে বৈশাখী পূর্ণিমা, যদিও বুদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম দিবস,
কিন্তু এখানে যদি আমরা বলি সর্বধর্মই মানুষ, আমরা কিন্তু যখনই এই উদযাপন দিনটি আসে আমরা সবাই মিলে তা উদযাপন করি। আজকে এখানে এই তিথিতে বিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষের কাছে এটা একটা খুব পবিত্র দিন এবং এই দিনটির একটা তাৎপর্য দিন হিসাবে আমি মনে করি। আমরা সবাই জানি, এর আগেও আমার পূর্ববর্তী বক্তারা আলোচনা করেছেন, যে বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিতেই যদি ধর্মীয় বিশ্বাস যদি আমরা যে অনুযায়ী, সেখানে রাজকুমার সিদ্ধার্থ নেপালের যে লুম্বিনী গ্রামে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনি রাজ পরিবারে জন্মগ্রহণ করার সত্ত্বেও উনি জগতের দুঃখ মায়া এবং সেটাকে বোঝার যে আকাঙ্ক্ষা, তার জন্য এই রাজপ্রাসাদ ছেড়ে উনি বাইরে বেরিয়ে এলেন। এখানে এইরকম একজন মহামানব আমার জানা নেই, যেখানে জন্ম সেম আপনার পূর্ণিমা তিথিতে এবং যে ওনার যে বৌদ্ধ ধর্মের যেটা ওনার বুদ্ধত্ব লাভ উনি করেছেন সেটাও সেম তিথিতে এবং মহাপরিনির্বাণ সেটাও আমরা বৈশাখী পূর্ণিমাতেই ঘটেছে। এই যে ত্রয়ী আশীর্বাদ দিবস, সেটা বলতে গেলে আজকের দিনে আমরা পালন করছি এবং এই কারণে এটা আমাদের মনে করি যে এটা বিশ্ব শান্তির একটা প্রতীকী দিন। সবাই মিলে আমরা যদি বলি যে সমস্ত বিশ্বের মধ্যে শান্তি আসুক এবং শান্তি সম্প্রতি যদি থাকে, তবেই এই বিশ্ব যেরকমভাবে অগ্রগতি হবে, আমাদের প্রতিটা দেশও হবে, আমাদের রাজ্যেরও হবে। আমরাও সেই দিশায় আমরা কাজ করছি। আজকে ত্রিপুরাতে আমরা অনেক সমস্যায় আমরা জর্জরিত ছিলাম, এখানেও কিন্তু টেরোরিজমের বহু ঘটনা উপঘটনা আমরা জানি, কিন্তু আজকের তারিখে ত্রিপুরায় কোনো রকম উগ্রপন্থা নেই, সেটা আজকে বলতে পারি। যারা ছিল তারা কিন্তু সারেন্ডার করেছে, আপনারা সবাই জানেন এবং এখন বলতে দ্বিধা নেই যে ত্রিপুরা এখন টেররিস্ট মুক্ত ত্রিপুরা, সেটা আমরা বলতে পারি। জাতিসংঘ এই বৈশাখ মাসের যে পূর্ণিমা তিথি, সেটাকে এই দিনটিকে বেশক দিবস হিসাবে ঘোষণা দিয়েছে এবং যে কারণে সারা বিশ্বে তার সাড়ম্বরে তার এটা উদযাপন করা হচ্ছে। আমাদের রাজ্য, আমি ছোটবেলাতেও এখানে আসতাম এবং একটু আগে আমি কথা বলছিলাম এখানে যারা মঞ্চে আছে, যে একদম ছোটবেলার থেকে আমরা এখানে এসেছি এবং আমাদের মনে হতো না যে বুদ্ধ ধর্মের যারা তারাই খালি এখানে আসবে, আমাদের মনে হতো যে এটা আমাদেরও এই দিন এবং সেইভাবে কিন্তু আমরা আসতাম। মেয়র সাহেবও বলছিলেন, উনিও ছোটবেলায় এখানে আসতেন। আমরা বাইরের থেকেও যখন কোনো আমাদের আত্মীয় স্বজন বা বিশিষ্ট ব্যক্তিরা আসতেন, আমাদের বলতেন যে ত্রিপুরাতে কি দেখার আছে, তা আমরা কিন্তু নিয়ে আসতাম এই বুদ্ধ মন্দিরে, দেখাতাম ওনাদেরকে যে এটা এরকম আমাদের এখানে এত সুন্দর একটা বুদ্ধ মন্দির আছেন। এবং আমাদের যদি এখানে যে আলোচনা হয়েছে যে অহিংসা, প্রেম, করুণা এবং শান্তির যে বার্তা এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমা উৎসব পালনের মাধ্যমে আমরা সব জায়গায় আমরা দিতে চাই। এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি আমরা পঞ্চশীল, অষ্টশীল যে সূত্রপাঠ, সূত্র শ্রবণ, সেটাও কিন্তু এখানে সমবেতভাবে আমরা সেই কাজটা আমরা করি, প্রার্থনাও করি এবং আমরা সেটা শুনি এবং পাঠ করার চেষ্টা করি। এবং এটা একটা ধর্মীয় উৎসব যদি আমরা বলি, সেরকমটা না, নিজের আত্মতুষ্টির জন্য, আত্মশুদ্ধিকরণের জন্য এই ধর্মীয় যে উৎসব, সেই উৎসবের মাধ্যমে আমরা সেই কাজটা করে থাকি। মন এবং বুদ্ধির ঊর্ধ্বে উঠে পরম সত্যকে উপলব্ধি করার যে বিষয়, সেটা আমাদের ভগবান বুদ্ধ আমাদের শিখিয়েছেন এবং ওনার যে জীবন, সেগুলোর যে বিভিন্ন যে ওনার
যে শিক্ষণীয় যে ঘটনা সেগুলো একসাথে করেই সেগুলো কিন্তু সমন্বিত, এবং উনার এক্সপিরিয়েন্সের মাধ্যমে উনি আমাদেরকে সেই বাণী অনেক কথা আমাদের সামনে রেখেছেন। এবং অহিংসার বাণী আজকে আমরা এখানে বললাম, আর কার্যক্ষেত্রে যদি আমরা সেটা না প্রয়োগ করি তাহলে লাভের লাভ কিচ্ছু হবে না। এখানে আজকে ভারত পাকিস্তানের যুদ্ধের কথা এখানে বলা হয়েছে, এখানে এটাও বলা হয়েছে এনাফ ইজ এনাফ। আমাদের ভারতবর্ষ কখনোই, ইতিহাস যদি আমরা দেখি, কখনোই ভারত কাউকে আক্রমণ করে না। এটা আমাদের ইনহেরেন্ট, আমাদের ডিএনএতেই আছে। কিন্তু আমরা কাউকে ছেড়েও কথা বলবো না। তার উত্তর আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবার দিয়ে দিয়েছেন, এবং সেখানে একবার আপনারা চিন্তা করুন যে আমরা টেররিস্টদের এগেনস্টে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছি, এবং এত নিপুণভাবে যে টার্গেট ছিল, যে নটার মতো যে টেররিস্টদের যেখানে ট্রেনিং নিত সেই স্থানগুলোকে একদম প্রেসাইজ ওয়েতে ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের সাধারণ নাগরিকদের বিরুদ্ধে কোনো যুদ্ধ না। তো সেই জায়গার মধ্যে তারপরও ওরা স্বভাবসিদ্ধ ওনাদের ধর্ম, বারবারও আমাদের ভারতবর্ষের উপর আক্রমণ করছিল, তার জবাব, মুখ্য জবাব দিয়েছে। এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের আর্মি, নেভেল এবং এয়ারফোর্স সবাই মিলে যে ঘোষণা করেছেন যে অপারেশন সিন্দুর, সেটা কিন্তু এখনো থামেনি। সিজফায়ার হয়েছে, অনেকে ভাবছে যে আমরা বুঝি মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে বুঝি ওয়ার শেষ করে দিয়েছে, সেরকম কিছু না, এখনো আছে এবং আগামী দিনও থাকবে, যদি ওদের তরফ থেকে যে কথাগুলো আমরা বলছিলাম সেগুলো যদি মানা না হয়, এবং সেই কাজটা কিন্তু হবে। অহিংসা আমরা চাই না, আমরা অহিংসা চাই, হিংসা চাই না। কাজেই এই জায়গার মধ্যে যখন আমাদের উপর আক্রমণ হানবে, আমরা তার প্রত্যুত্তর আমরা দেব। আমাদের যে ভগবান বুদ্ধ কতগুলো কথা আপনাদের সামনে আমি রাখতে চাই, এত সুন্দর সুন্দর কথা, সব কথা তো এখানে সম্ভব হবে না। যিনি অস্থির চিত্ত, যিনি সত্য ধর্ম অবগত নন, যার মানসিক প্রসন্নতা নেই, তিনি কখনো প্রাজ্ঞ হতে পারেন না। ভগবান বুদ্ধের বাণী সেটা। উনি এটাও বলেছেন যে প্রত্যেকটা দিনের আমাদের গুরুত্ব বোঝা উচিত। প্রত্যেকটা দিন একটা নতুন ব্যক্তির কিন্তু জন্ম হয়, এবং এই যে নতুন জন্ম, সেটা একটা তার উদ্দেশ্য পূরণ করার জন্যই ও পৃথিবীতে এসছে, সেটা বুঝতে হবে আমাদের, এবং সেইভাবে তাকে ওয়েলকাম করতে হবে, এবং সেইভাবে তাকে কিন্তু এই পৃথিবীতে পাঠানো হয়েছে। উনি এটাও বলেছেন প্রত্যেক মানুষের তার অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজেকে খুঁজে বের করতে হবে। উনি এটাও বলেছেন যে আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর। বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করে করতে হবে, তাহলেই সুখের দিশা তুমি পাবে। কথাগুলোর কত গুরুত্বপূর্ণ কথা, আমরা এইগুলো নিয়ে চর্চাও করি না, ভাবিও না, কিন্তু যখন এই ধরনের অনুষ্ঠান হয় তখন এই বিশেষ কথাগুলো আমরা বলি। প্রত্যেক যে অভিজ্ঞতা, প্রতিটা অভিজ্ঞতায় কিছু না কিছু আমাদের শেখায়, এবং প্রত্যেক অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি এই অভিজ্ঞতার নিরিখে, অভিজ্ঞতা কিন্তু অনেক ভুল থাকে, এই ভুল থেকে কিন্তু আমরা শিক্ষা নিই। সেই কথাটা উনি বলেছেন। তুমি একা, এবং তুমি তোমার রক্ষাকর্তা, কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। তোমাকে নিজেকে চিনতে হবে যে আমি পারি, আমি সব কিছু করতে পারি, এবং নিজেকে খুঁজে পাওয়ার যে রাস্তা উনি আমাদের দেখিয়েছেন। আমরা যখন কথা বলি, অনেক সময় যে কথা বলার সময় যে শব্দ প্রয়োগ করি,
তার মধ্যে এই শব্দগুলো যদি আমরা ভালোভাবে নির্বাচন না করি, তাহলে কিন্তু তার যেমন ভালো যারা শ্রোতা, সেই শ্রোতাদের ভালো কিংবা খারাপ প্রভাব কিন্তু ফেলতে পারে। কাজে বি কেয়ারফুল, যখনই আমরা কোনো কথা বলি আর একবার মুখ থেকে আর ধনুকের থেকে যদি একবার তীর বেরিয়ে যায়, তাহলে কিন্তু আর ফেরত নেওয়া যায় না। কিন্তু আজকালকার আমরা দেখি, বিশেষ করে আমরা রাজনৈতিক যে বহু ব্যক্তিত্বদের আমরা দেখি যে অনেক সময় এমন সব কথা, শালীনতা বোধ কিছুই থাকে না, এমন সব কথাবার্তা বলে যে পরে এ নিয়ে মানুষ বিভ্রান্ত হয়। এবং উনি বলেছেন এর জন্যই যে নির্বাচন করতে হবে ভালো শব্দ। অনেকগুলো কথা বললাম, হাজার হাজার শব্দ ব্যবহার করলাম, এবং সেগুলো নেগেটিভ যে প্রভাব সেটা ফেলে, এর থেকে একটা কথা বলো ভালো, যেটা ভালো পজিটিভ এফেক্ট পড়বে। উনি আরেকটা কথা, আমি সবগুলো আমি আনিনি, এর মধ্যে বলছে যে অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তি ফেলে, মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে। এই যে বিষয়ে যে নিজের উপর কনফিডেন্স যদি থাকে, তাহলেও কিন্তু আমরা অনেক জিনিস সুন্দরভাবে আমরা করতে পারি। আজকে সত্যিই আমার এখানে বলতে খুব আমি আনন্দিত যে আমাদের রাজ্য সরকার সব ধর্মের ও সংস্কৃতিকে আমরা শ্রদ্ধা ও সম্মান জানাই, এবং আমরা সবাই জানি যে আধ্যাত্মিক দিক দিয়ে যদি তার চেতনার বিকাশ যদি ঘটে, তাহলে আমাদের মধ্যে যে মেলবন্ধন, তার যে সম্প্রতি, সেটা অনেক বেশি সুদৃঢ় হয়, এবং হিংসা, সামাজিক অবক্ষয় সেটাও কিন্তু হ্রাস পায়। গত 13ই মার্চ 2025 সাবরুমের মনুবনকুলে 78তম বনকুল মহামুনি উৎসব 2025 আয়োজিত হয়েছিল। আমি সেখানে গিয়েছিলাম, এবং সেখানে 28টি বুদ্ধমূর্তির উন্মোচন ও 78তম বনকুল মহামুনি বুদ্ধ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে সেখানে আমি উপস্থিত থেকে সেগুলো ইনগ্রেশন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। এর জন্য আমি এখানে যারা যুক্ত রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। দক্ষিণ ত্রিপুরার সাবরুমে যে বনকুল মহামুনি বুদ্ধবিহার, এই পবিত্র চত্বরে মহামুনি প্যাগোডা একটি অত্যন্ত পবিত্র বৌদ্ধ তীর্থস্থান, এবং দেশ বিদেশের বহু যারা বুদ্ধিস্টরা আছেন সেখানে প্রতিনিয়ত তারা আসেন। এবং এই বুদ্ধবিহারে আমাদের এখানে এখন অবধি যা আমার কাছে খবর আছে, প্রায় গড়ে প্রতিদিন সেখানে 500 থেকে 700 যারা এখানে ধর্মপ্রাণ ব্যক্তিরা সেখানে যান। এবং শুধু যাওয়া না, এখানে কিন্তু পর্যটনের দিক দিয়েও আমরা এটা একটা স্থান হিসাবে আমরা চিহ্নিত করেছি, এবং সেখানে মানুষের যে অর্থনৈতিক, যে সামাজিক অর্থনৈতিক, সেটাও কিন্তু সেখানে প্রসার ঘটবে। রাজ্য সরকার ধর্মীয় পর্যটনগুলো যাতে আরও বেশি উন্নত করা যায়, তার আমরা অলরেডি প্ল্যানিং আমরা নিয়েছি। এবং বনকুলের যে বৌদ্ধ বিহার, সেই অঞ্চলটিকে আমরা সুন্দর করে সাজিয়ে তোলার প্রয়াস করেছি, এবং সেখানে সুসজ্জিত যে আলোকমালায় রাস্তার দুপাশে আমরা পাম ট্রি দিয়ে সেখানে এটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে মায়ানমারের মান্দালয়ে অবস্থিত বিখ্যাত মহামুনি বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি এই মহামান্বিত প্যাগোডা, সেটাও আমি ওখানে গিয়ে দেখতে পেলাম, এবং সত্যিই আজকে ভালো লাগছে যে আজকের এই দিনে এখানে যারা ভক্তরা এখানে এসছেন, এবং আগামী দিনে ত্রিপুরাতে আমাদের মধ্যে যে বিভিন্ন যে ধর্মাবলম্বীরা আছেন তাদের মধ্যে একটা শান্তি এবং মেলবন্ধন আরও, এবং সাংস্কৃতিক দিক দিয়েও আরও বেশি যুক্ত হব, আমরা সুদৃঢ় হবে আমি আশা করি। 2022 সালের 26শে সেপ্টেম্বর আমরা বিধানসভায় ধাম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটির বিলটা আমরা সেটা এখানে পাশ করাই, এবং এই বিশ্ববিদ্যালয় যদি আগামী দিন সেখানে পুরোপুরিভাবে শুরু যখন হবে, তখন সাউথ ইস্ট এশিয়ার প্রচুর স্টুডেন্ট সেখানে আসবে। আমি
ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন 2024 সালের জানুয়ারিতে এটাকে ইউজিসি অনুমোদন দিয়েছে। আরও যেসব বিষয় আছে সেখানে এটাকে ফান্ডিং দেওয়ার যে ব্যবস্থা আমাকে যখন বলা হয়েছিল যে এই বিষয়ে আপনি হেল্প করুন, আমি খুব দ্রুততার সাথে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। মিনিস্ট্রির কাছে আছে, খুব সম্ভব সেটা কিছুদিনের মধ্যেই তার যে অনুমোদন পেয়ে যাবে এবং সেখানে বিভিন্ন কোর্সও সেখানে পঠন পাঠন শুরু হবে। এখন যে অস্থায়ী ক্যাম্পাসে সেটা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় অনেকগুলো ফ্যাকাল্টি 105 জনের উপরে ফ্যাকাল্টি এবং স্টাফও সেখানে নিয়োগ করা হয়েছে। আমরা জানি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, একটা সময় বাইরের থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ে মানুষ পড়াশোনার জন্য আসতো এবং আমরা এখন বাইরে ছেলে মেয়েদের আমরা পাঠাই। মাননীয় প্রধানমন্ত্রীজি আবার সেই নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা, এসব বিশ্ববিদ্যালয়গুলিকে আবার নতুনভাবে নতুন ধাঁচে পুনরুদ্ধার উনি করেছেন এবং আমাদের এখানেও এই ধরনের যখন ইউনিভার্সিটি হবে এবং বুদ্ধিজম কি বলছে মানবতা সম্পর্কেও এবং অহিংসা সম্পর্কে যে বাণী, সবাই একসাথে আমরা মিলে থাকবো, সেটা পড়াশোনার মাধ্যমে আমরা সেখানে আমরা জানতে পারবো। এবং আমি আশা করি যে আজকের এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমার যে উদযাপন, সেই উপলক্ষে এখানে যারা যারা বক্তব্য রেখেছেন এখানে সবার মধ্যে এই বিশেষ যে কথাগুলো আপনারা নিশ্চয়ই হৃদয়ঙ্গম করেছেন এবং সেটা কার্যকরী আপনারা করবেন। আবার আমি আজকের এই বৈশাখী